ধন্যবাদ আপনাকে। এই মামুন ভাইয়ের সাথে আমিও একমত। কি কারণে? আমি উত্তরবঙ্গের সন্তান। আমারও বাড়ি নওগাঁ। আর নওগাঁ থেকে করতেছি। আর আমার পিএইচডি সাবজেক্টটাই ছিল ট্রান্সবাউন্ডারি ওয়াটার কনফ্লিক্ট, এ কেস স্টাডি বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সো এবং এই বইটাও আমেরিকা থেকে পাবলিকেশন হয়েছিল, সকুলাউড়া থেকে। সো এই বইটাতে আমি দেখিয়েছিলাম আমরা কেন ড্রাইড আপ হয়ে যাব নর্থ বেঙ্গল, এবং এই রিপার্কেশন আমরা এই ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ান আধিপত্যবাদটা কেন জোর দিই শাহরিয়ার কবির। কারণ আমি আমার চোখের সামনে দেখতেছি আমার বাসার পাশ দিয়ে যে নদীটা গেছিল, যেখানে বিশাল বিশাল পালতোলা নৌকা চলে গেছে, এখন সেটা শুকনা ড্রাইড। আর একটা নদী ছিল এখানে তুলসী গঙ্গা নাম, সেই নদীটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যে জিনিসটা আমাদের মানে হাইকোর্টের রায়ও এসছে, এদেশের 2/3 নদী নাই, সিএস কোতান অনুযায়ী 2/3 নদী আমাদের দেশ থেকে কমিট হয়েছে। এবার আপনার কথা শুনুন, ধোঁয়াশা রাখতে চায় কিনা? ধোঁয়াশা না। প্রথম কথা, আমি সব জায়গায় দুইটা জিনিস বলতে চাই, যেটা ভুল হয়ে থাকে সেটা আপনাকে অ্যাডমিট করতে হবে। যেমন আজকে আমিরের জামাত বলছেন, কি বলছেন, 47 না হলে, যদি আপনি ভারত পাকিস্তান ভাগ না হতো, তাহলে কিন্তু আমরা কলকাতার বাবুদের হাত থেকে ঢাকা শহরকে রক্ষা করতে পারতাম না। সেই জন্য বলছে যে 47 না হলে 71 আসতো না। 71 এসে আমি কিন্তু একটা কি পাইছি, মানচিত্র পাইছি, আমি একটা দেশ পাইছি, একটা নাম পাইছি, আমি একটা ভূখণ্ড পাইছি। কিন্তু আমি প্রকৃত স্বাধীনতা পাইছি কিনা। আর এর আগে একটু বলে নিই, 71-এ 25শে মার্চের পর বাংলাদেশ জামাত ইসলামের অখণ্ড পাকিস্তান চাওয়াটা একটা রাজনৈতিক ভুল, এবং যে রাজনৈতিক ভুলটা, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, এবং যেটা জামাত ইসলাম অন করে, আমি যতখানি জানি, যে এই রাজনৈতিক ভুলটা, তারা সেই রাজনৈতিক ভুলটা, অনেকেরই রাজনৈতিক ভুল ছিল, বহু রাজনৈতিক দলেরই রাজনৈতিক ভুল থাকে। যেমন এই 24-এর আন্দোলনের আগেও বিএনপি বলেছিল যে তাদের সাথে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই। সো এই রাজনৈতিক ভুলগুলো, এই রেটরিকটাকে মানবাধিকার সাথে লঙ্ঘনের সাথে সংযোগ করাটাতেই আমার হচ্ছে সবচেয়ে বড় দ্বিমত। এই আচ্ছা, জায়গা থেকে এটাও কি একটু শুনে নেবো নাকি? কারণ আপনার মেইন পয়েন্টটা আমি শেষ করতে চাই, কিন্তু এটাও যে এই যে রাজনৈতিক মানে ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বলাটা বিএনপি রাজনৈতিক ভুল। মানে আপনাদের যদি ধরেন যে গুপ্ত বা সুপ্ত শব্দটা ব্যবহার করা হচ্ছে শিবিরের বা জামাতের অনেকেই সুপ্ত অবস্থায়, গুপ্ত অবস্থায় কৌশল হিসেবে, সেটাকে পরবর্তীতে একরকম কৌশল হিসেবে কোথাও কোথাও প্রশংসিত হয়েছে, আবার এখন আবার সমালোচিতও হচ্ছে। তো এটা একটা কৌশল কিনা যে এই ছাত্র আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিএনপির যেই অবস্থান, এটি একটা কৌশল ছিল কিনা বিএনপিরও আপনাদের মতোই? আচ্ছা, যদি থেকে থাকে এটা বিএনপি এক্সপ্লেন করবে, আমি তো এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু গুপ্ত সূত্রের একটা কথা বলতে পারি, যে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত হল, রাজশাহী ইউনিভার্সিটির সমস্ত হল, আই হ্যাভ দ্য লিস্ট, ছাত্র দলের কে কে ছাত্রলীগের পদে ছিলেন। সো ওইটাকে, এই যে একটু আগে বললাম, এই কারণে আজকে কি আমরা পিছনে যেতে চাই না। যেমন আপনি বললেন নারীর ক্ষমতায়ন, আমি সেদিন একটা বলছি, ডক্টর জোবেদা, ওনাকে আমি এত পছন্দ করি, উনি বাংলাদেশে বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছে। উনি ইংল্যান্ডের মতো জায়গায় এমএসসি তে খালি ডিস্টিংশন পাননি, উনি গোল্ড মেডেলিস্ট ছিলেন। ওনাকে চাকরি করতে দেওয়া হলো না, উনি চাকরি করলেন না। 17 বছর তার এই মেধাটার অপচয় হলো। এবং আজ দেয়া হলো পর্যন্ত না, এটা কি, আর না এটা তথ্যটা ঠিক? না, ওই যেমন বললেন আপনি নারীর ক্ষমতায়ন, জামাত ইসলাম ধোঁয়াশা রাখতে চায়, আমি এই কথাটা বলে ওখানেও বলতেছি একটা ধোঁয়াশা থেকে গেছে, এটা তো আর কেউ পরিষ্কার করেনি। যেমন আপনি কার ইশারায় বাংলাদেশে ফিরে আসলেন, এটা একটা ধোঁয়াশা আছে না। হুম, তো হুম। বাংলাদেশে কিছু কিছু জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে স্পষ্ট করে বলে, আমি বরং বলবো অন্যরা এরকম স্পষ্ট করে বলেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ জামাত ইসলামের একদম পরিষ্কার অবস্থান। এবং আপনার কথা আমি সেদিন একটা দেখলাম টক শোয়ে, ওই যে নাজিব ভাইয়ের সাথে, যে হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামের এটা, যেহেতু আমরা ইসলামিক আইডিওলজি ধারণ করি, আমাদের আমির নারী হতে পারবে না ভাই। এটাকে যদি আপনি পছন্দ করেন ভোট দেন, না হলে দিন না। আর আপনি ধোঁয়াশার কথাটা বলেন, এই ধোঁয়াশার উত্তরটা, আপনিও বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রীরা খুব স্মার্ট, তো তারা বোঝে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। এবং দেখেন 5টা ইউনিভার্সিটিতে মেয়েরা যখন শিবিরকে ভোট দিলেন, মানে কোরআন এবং সুন্নাহকে, তখন মনে হয় যে এই ধোঁয়াশা শব্দটা আর আমাদের এই রেটরিকটা আর ইউজ করা উচিত না। তাহলে আর আমি ওই মাত্র প্রশ্নটা 6 দিন। আপনার কাছেও করি, আপনি যেহেতু ওই ওই অনুষ্ঠানটা দেখেছেন, আমিও আপনার কাছেও করি। নারীরা প্রধান বিচারপতি, সেনা প্রধান, পুলিশ প্রধান বা কোনো ইনস্টিটিউশন প্রধান হতে পারবেন কিনা, মানে আপনাদের যেমন সেখানে স্পষ্টতা নাই, আপনাদের কোনো যেহেতু কোনো প্রার্থীও নাই, অতএব কোনো এলাকা বা আসনের প্রধানও আমরা দেখতে এটা পাচ্ছি না, এখনই ফলে উত্তর এই প্রশ্নটা একটু জি। এখনই উত্তর দিয়ে দিই। বাংলাদেশে প্রথম যে 2জন অ্যাপিলেট ডিভিশন নারী এসেছিলেন, তারা এসেছিলেন গত 15 বছর যারা ছিল, আমরা কি জুলাই সনদে যদি সাইন করে
এটা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে বলা হয়েছে সিনিয়রিটির ভিত্তিতে যে থাকবে সেই প্রধান বিচারপতি হবে। তাহলে বাংলাদেশ খুবই তাড়াতাড়ি একজন প্রধান বিচারপতি, নারী প্রধান বিচারপতি পেতে যাচ্ছে। আপনি জুলাই সনদে হাত দেন, জুলাই সনদ ইমপ্লিমেন্ট করেন, নারী বিচারপতি, প্রধান বিচারপতি বাংলাদেশ পেয়ে যাচ্ছে। এই কেন বললাম যে জ্যেষ্ঠতা অনুযায়ী এখন যে অ্যাপিলেট ডিভিশনে আছেন, শি উইল বি গোয়িং টু দা নেক্সট, মানে এই 2টা টার্মের পরেই সে প্রধান বিচারপতি হয়ে যাবে। তারপর একটা জিনিস আপনি যেমন বললেন, আমি আপনাকে যদি প্রশ্ন করি, এই 53 বছরের ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন নারী ছিল? ছিল না। যুব দলের ছিল? ছিল না। স্বেচ্ছাসেবক দলের ছিল না। হোয়ারাজ ছাত্রলীগ তো বাদই দিলাম, ওই বিষয়ে টানলাম না। সেখানে আপনি আমাকে বলেন যে বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও তো কি একজন নারী প্রাইম মিনিস্টার, কি তিনি কি চাননি নারী ক্ষমতায়ন? তার মানে পদে দিলে যে নারী ক্ষমতায়ন হয় তা কিন্তু না। এবারে কিন্তু কিন্তু পদে যেতে পারবেন না, এই বাধাটা যখন থাকে না, তখন পারবেন না, ক্ষমতায়নের একটা পারবেন না, বাধা না থাকে। না না না, সেটা আপনি একটা জিনিস দেখেন, আমির হওয়ার সাথে ক্ষমতায় যাওয়ার কোনো আমির হলেই সে যে প্রাইম মিনিস্টার হবে নট নেসেসারি। তার মানে প্রাইম ওই মিনিস্টার জায়গাটা আরেকজনও আপনারা যেতে পারে। আবারও স্পষ্ট করছেন, মানে স্পষ্ট না জায়গায় এটা না যে না, দল স্পষ্ট আপনার, করে দিও। না আমি একটু শুনি তাহলে আমারটা ঠিক হচ্ছে কিনা আপনি বলেন। মানে দল হিসেবে যেহেতু দল ইসলামিক আদর্শে চলে, অতএব দলের প্রধান একজন নারী হতে পারবেন না, কিন্তু দেশ যেহেতু ইসলামিক আইনে চলবে না, অতএব দেশের প্রধান বা বিভিন্ন সংস্থার প্রধান নারী হতে পারবেন। না, দেশের ইসলামিক আইনে চললেও নারী হতে পারবে। নারী ট্রেজারার ছিল পৃথিবীর বহু দেশে ইসলামিক, এখানে আল্লাহ কোথাও বলেনি যে নারী ট্রেজারার, নারী প্রধান বিচারপতি হতে পারবেন, এই কথা তো কোথাও বলেনি। আল্লাহ নেতৃত্ব, বলেছেন জামাতের প্রধান হতে পারবেন না নারী, এটা বলেছিলেন? না 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 না, কথাটা বুঝেন, আল্লাহ বলেছেন না। আল্লাহ কোথায় বলছেন? কোরআন ও হাদিসে না বোন, কোরআন ও হাদিস আমিও যেভাবে ইন্টারপ্রেট পড়ছি আপনিও পড়ছেন। এখানে আমাদের একটা জিনিস বলতেছে কি, যে নারী সর্বোচ্চ জায়গায়। যেমন আমি যদি এখন বলি আপনার মাধ্যমে, যে প্রথমে কেন আদমকে সৃষ্টি করা হলো, হাওয়াকে কেন সৃষ্টি করা হলো না, এটা তর্কই থেকে যাবে। কারণ আল্লাহ নোজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো আদমকে সৃষ্টি হ্যাঁ, করছেন নারী উনি। সর্বোচ্চ জায়গায় কি হবে না? আগে কথাটা শেষ করে দেন। আপনি বলেন যে যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে তুমি নারীকে, মানে হাওয়াকে কেন, ইভকে কেন প্রথমে সৃষ্টি করনি, কেন আদমকে সৃষ্টি করলা, এই তর্ক মনে হয় যাওয়াটা কি হবে না, কোন উত্তম কাজ হবে না। কারণ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আল্লাহ যখন বলছে যে কোরআন এবং সুন্নাতে যে তোমাকে কি করতে হবে, পুরুষের নেতৃত্বে মেনে নিতে হবে, সর্বোচ্চ জায়গায় পুরুষ নেতৃত্ব থাকবে, এবং ইসলামী দল হলে সেখানে তাই থাকবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তাই। দেখেন কোন নবী কি হয়েছে, মেয়ে তার হয়েছে? মানে নারী না, আগে প্রধানমন্ত্রী শেষ হতে করি, পারবেন না? আগে শেষ করি না। প্রধানমন্ত্রী একটা জিনিস আলাদা, আগে শেষ। কোন নবী মেয়ে সর্বোচ্চ হয়েছে? নেতৃত্ব। না, আগে আমাকে এটা বল, কোন মেয়ে কি নবী হয়েছে? আপনি তো বলতে পারেন কেন আল্লাহ এই জায়গায় ডিসক্রিমিনেশন করলো? কোন মেয়েকে কেন নবী হিসাবে পাঠালেন না পৃথিবীতে? এত নবী পাঠালেন, 1,86,000, মতান্তরে 2,86,000, একটা মেয়ে আসলো না কেন? রসুল আসলো না কেন? খিলাফাতে 4জন আমাদের কি আসলো, 4জন পরপর খলিফা আসলেন, একজন মেয়ে আসলো না কেন? সবসময় কিছু কিছু জিনিস আমরা কোরআন এবং হাদিস মানলে এই প্রশ্নগুলো থেকে, এই তর্কগুলো থেকে এটা কিন্তু কুতর্ক হয়ে আপনারা তো যাবে, কোরআন এতে সরে হাদিসের যেতে মানে হবে। শরিয়া কায়েম করবেন না, মানে কোরআন হাদিসের কেন ভিত্তিতে, সেটা তো করবো না? আপনারা বলছেন, না জামাতের না, আমির আমরা বলছেন। না না, জামাতের আমি বলছি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবো। কিন্তু শরিয়া বাস্তবায়ন করবেন না, কেন? এটা তিনি শরিয়া ইজ বলেছেন। দ্য কম্পোনেন্ট পার্ট, এবং সেটা বলা হয়েছে এর আগের দিন আপনার অনুষ্ঠানে হ্যাঁ হ্যাঁ বলছিলাম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, স্টেপ একই বাই কথা হচ্ছে। স্টেপ, স্টেপ বাই স্টেপ। সো এটা রিপিট করার কিছু নাই, ওটা দেখলে এটা উত্তরটা পেয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি ডক্টর আব্দুল আল মামুন, আপনি কি আসলে জায়গাগুলো স্পষ্ট, মানে ওনারা প্রতিদিনই, যেমন আগের দিনও বলছিলাম, আসলে কথাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে?